প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। আজকে আমরা পরবর্তী প্রশ্ন সেটগুলো একটু আলোচনা করে নেব। তোমাদের কাছে প্রশ্ন সেটগুলো তো আছে, সেগুলো জাস্ট একটু মিলিয়ে নিলেই হবে। তো আমি একটার পর একটা প্রশ্নগুলো বলছি এবং তার অ্যান্সার বলে যাচ্ছি, তোমরা একটু ফলো করো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন সেট আমি আলোচনা করছি। দেখো, এখানে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। 5টি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আছে। তো প্রথম প্রশ্নটি আছে জুল প্রতি মিটার। জুল প্রতি মিটার মানে জুল ডিভাইডেড বাই মিটার কোন ভৌত রাশির একক? এখানে দেওয়া আছে শক্তি, কার্য, বল, ত্বরণ। তো এর অ্যান্সারটা হবে বল, মানে ফোর্স। কি করে বুঝলাম এটা হলো, আমরা জানি যে বল ইন্টু সরণ সমান কৃতকার্য। তো কৃতকার্যের একক হয় জুল, বলের একক হয় নিউটন, আর সরণের একক হয় মিটার। তার মানে আমরা লিখতে পারি যে নিউটন ইন্টু মিটার সমান জুল। তাহলে নিউটন সমান জুল ডিভাইডেড বাই মিটার, অর্থাৎ জুল পার মিটার বা জুল প্রতি মিটার। তাহলে নিউটন সমান হলো জুল প্রতি মিটার। তাহলে এখানে কি বুঝলাম, নিউটন নিউটন হচ্ছে জুল, নিউটন সমান জুল প্রতি মিটার। তার মানে নিউটন হচ্ছে কি কার একক? বলের একক। সেই জন্য এখানে বল, এই উত্তরটা হবে বল বা ফোর্স। আচ্ছা, এরপর আসছি 1.2, কোন মৌলটি আয়ন সৃষ্টি করবে না? এখানে দেখো সালফার, ক্যালসিয়াম, হিলিয়াম, পটাশিয়াম আছে। এর অ্যান্সার হবে হিলিয়াম। ঠিক আছে, আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম শুনেছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই মৌলগুলি ওরা আয়ন সৃষ্টি করে না। তো এখানে হিলিয়াম আছে, তার মানে এখানে অ্যান্সারটা হিলিয়াম হবে। কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা বর্তমান? মানে কোন মৌলের একাধিক যোজ্যতা আছে? এখানে দেওয়া আছে সোডিয়াম, কপার, অ্যালুমিনিয়াম, আয়োডিন। এখানে অ্যান্সার হবে কপার। কপারের আস যোজ্যতা আছে 1, ইক যোজ্যতা 2। ঠিক আছে, কোন রাশিযুগ্মের একক অভিন্ন নয়? অভিন্ন নয় মানে ভিন্ন, অর্থাৎ আলাদা। এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব ও সরণ হবে না, কারণ অতিক্রান্ত দূরত্ব আর সরণের একক একই হয়। বেগ ও দ্রুতির এককও একই হয়। কার্য ও শক্তির এককও একই হয়। এরপরে দেওয়া আছে বল ও ত্বরণ। তাহলে অ্যান্সার হবে বল ও ত্বরণ, এদের একক আলাদা হয়। 1.5, মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার সময় তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তাপ শক্তিতে, শব্দ শক্তিতে, রাসায়নিক শক্তিতে, আলোক শক্তিতে। আমরা যখন মোবাইলের ব্যাটারিকে চার্জ দিই তখন কী হয় না, মোবাইলের ব্যাটারি হচ্ছে একটি সেকেন্ডারি সেল। তো সেখানে চার্জ দেওয়ার সময় তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় যখন চার্জ দেওয়া হয়। তাহলে এখানে আমার অ্যান্সারটি হবে রাসায়নিক শক্তিতে। মানে আমরা এনার্জিটাকে, তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তি হিসাবে সেলের মধ্যে সঞ্চিত করি। এবারে যখন আমরা মোবাইল ব্যবহার করি, অর্থাৎ চার্জ দেওয়া ছাড়া, চার্জ না দিয়ে যখন আমরা মোবাইলকে ব্যবহার করি, তখন সেই রাসায়নিক শক্তি আবার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের মোবাইল চালাতে সাহায্য করে। তো এগুলো আলোচনা করা হয়েছিল আগে। এরপর আসছি পরবর্তী প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 2.1, সোডিয়াম পরমাণুতে নিউক্লিয়ন কণার সংখ্যা কত? আমরা আগে বলেছিলাম নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তো সোডিয়াম পরমাণুতে নিউক্লিয়নের সংখ্যা কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো সোডিয়ামে তোমাদের
হুম, তাহলে কি বলছিলাম, সোডিয়াম পরমাণুতে নিউক্লিয়ন কণার সংখ্যা কত? সোডিয়ামের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে, 11টি প্রোটন থাকে এবং 12টি নিউট্রন থাকে। তাহলে মোট কত হলো? নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা দুটো যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 23। তাহলে সোডিয়াম পরমাণুতে নিউক্লিয়ন কণার সংখ্যা হলো 23। আচ্ছা, এরপর আসছি 2.2, ক্লোরিন পরমাণুর যোজক ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, ক্লোরিন পরমাণু আমরা জানি যে ক্লোরিনের যে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলি আছে সেখানে মোট কটি ইলেকট্রন থাকে? মোট 17টি ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি, তাহলে কত হলো? 8 2 + 8 10, এবং তারপরের কক্ষপথে অর্থাৎ তৃতীয় কক্ষপথে 7টি থাকে। তো আমরা যোজক কোন 7টি থাকে, একদম লাস্ট কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমরা লাস্ট কক্ষপথকে আমরা বলি, লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাদেরকে আমরা যোজক ইলেকট্রন বলে থাকি। তার মানে লাস্ট কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে, এখানে আমরা যোজক ইলেকট্রনের সংখ্যা 7 বলতে পারি। ঠিক আছে, তো এই ক্লোরিন পরমাণু একটা কথা মাথায় রাখতে হবে, ক্লোরিন পরমাণু যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন ক্লোরাইড আয়ন গঠন করে, তারপর সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো ক্লোরাইড আয়ন যখন গঠন করে তখন কি হয় না, একটি ইলেকট্রন অন্য পরমাণুর থেকে সে গ্রহণ করে, এবং সেই ইলেকট্রনটি কোথায় থাকে? একদম বাইরের কক্ষপথে। তাহলে বাইরের কক্ষপথে মোট কটি ইলেকট্রন হলো এই অবস্থায়? না, যখন ইলেকট্রন গ্রহণ করলো তখন ক্লোরাইড আয়ন হয়ে গেল, অর্থাৎ ক্লোরাইড আয়ন হওয়ার সময় বাইরের কক্ষপথে মোট ইলেকট্রন হয়ে গেল 7 + 1 = 8। তারপর সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তার আগে কিন্তু সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না, যতক্ষণ না সে ক্লোরাইড আয়ন গঠন না করছে। বা অনেক সময় সে ইলেকট্রন জোটও গঠন করে। যাই হোক, সেগুলো আমরা পরে আরও ডিটেলস জানবো। তো এখানে যেহেতু এই ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে দিয়ে তার অষ্টক পূর্ণ করে, সেই জন্য এই ক্লোরিন পরমাণুর যোজ্যতা হচ্ছে 1, কিন্তু যোজ্যতা কক্ষে ইলেকট্রন থাকে 7টি। ঠিক আছে, এরপর আসছি 2.3, একটি দ্বিযোজী অধাতবমূলকের উদাহরণ দাও। দ্বিযোজী অধাতবমূলক যেমন বলতে পারি সালফাইড S-2, এগুলো হচ্ছে দ্বিযোজী অধাতবমূলক। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে যে কোশ্চেনটা একটু কেমন অস্পষ্ট আছে, এটা মনে হচ্ছে এটা এইভাবেই আছে যে একই মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের সংকেত কী? কোশ্চেনটা কী আছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা মনে হচ্ছে সম্ভবত এই কোশ্চেনটাই হবে, একই মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের সংকেত কী? একই মৌলিক পদার্থের দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? এগুলো সাধারণত কী হয়, মৌলিক অণু বলা হয় এদেরকে। যেমন অক্সিজেনের একটি পরমাণু অক্সিজেনের আরেকটি পরমাণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেনের অণু গঠন করে, অর্থাৎ O+O = O2। O2 বলতে ও লিখে ডান দিকে নিচে 2 লিখতে হয়, তোমরা জানো, শিখেছো একটু। তো এই যে O2, এটা হচ্ছে অক্সিজেনের মৌলিক অণু বলা হয়। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে H+H = H2, হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের মৌলিক অণু, এটা একই পরমাণু যুক্ত হয়ে মৌলিক অণু গঠন করে। আবার সে একই রকম নাইট্রোজেন N+N = N2। তো এখানে এই নাইট্রোজেনের অণুটো একটা মৌলিক অণু। ঠিক আছে, এবারে আসছি চুনাপাথর থেকে পোড়াচুন প্রস্তুতির বাহ্যিক প্রভাবকের নাম লেখো। চুনাপাথর মানে CaCO3, আমি আগে বলেছিলাম CaCO3কে বাইরে থেকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা ভেঙে পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো তার রাসায়নিক বিক্রিয়াটা কী হয়, CaCO3, অ্যারো সাইন দেবে, নিচে তাপ লিখবে। এখানে এই প্রভাবকটা হচ্ছে তাপ, অর্থাৎ তাপ দিলে পরে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এখানে অ্যান্সারটা লিখবে তাপ, বাহ্যিক প্রভাব হলো তাপ।
তাহলে রাসায়নিক বিক্রিয়াটাও পারলে লিখে দেবে পাশে, CaCO3 অ্যারো সাইন দিয়ে নিচে তাপ লিখবে, তারপরে লিখবে CaO প্লাস CO2, হয়ে গেল, প্র্যাকটিস করবে। আচ্ছা, এবারে আসছি পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতির সংঘটিত বিক্রিয়াটি কোন প্রকারের, মানে এই বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া সেটা জানতে চাইছে। পটাশিয়াম ক্লোরেট যার সংকেত হচ্ছে KClO3, পটাশিয়াম ক্লোরেটকে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় তাহলে সেটা ভেঙে কী হয়, পটাশিয়াম ক্লোরাইড KCl এবং অক্সিজেন উৎপন্ন হয়। এটার এই বিক্রিয়াটা যেটা বললাম এটা একটি অক্সিজেন প্রস্তুতির একটি বিক্রিয়া। তো এখানে যেহেতু বাইরে থেকে আমরা তাপ দিয়ে তাকে ভাঙানো হচ্ছে, মানে পটাশিয়াম ক্লোরাইডকে ভেঙে অক্সিজেন পাচ্ছি, তাহলে এই বিক্রিয়াটি হলো বিয়োজন বিক্রিয়া। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডা যার সংকেত হচ্ছে Na2CO3 10H2O, মনে থাকবে Na2CO3 10H2O, সোডিয়াম কার্বনেট। কিন্তু যেহেতু এর সাথে জল যুক্ত আছে, 10H2O জল যুক্ত আছে, তাহলে তোমাদের বলতে হবে, অ্যান্সারটা বলতে হবে যে শোধক সোডিয়াম কার্বনেট, মনে থাকবে। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? শোধক সোডিয়াম কার্বনেট। আর সংকেত বললে আমি যেটা বললাম সেটা লিখতে হবে। আচ্ছা, 2.8 মিটার প্রতি বর্গ সেকেন্ড কোন ভৌত রাশির একক? মিটার প্রতি বর্গ সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে ত্বরণের একক হয়, আবার মন্দনেরও একক হয়। আচ্ছা, কোন অচিরাচরিত শক্তি সূর্য থেকে আসে না? অচিরাচরিত শক্তি মানে যেগুলো এই যে পরিবেশ বান্ধব শক্তি যেগুলো যাদেরকে বলা হয়েছিল, সেই অচিরাচরিত শক্তি সেটা সূর্য থেকে আসে না। যেমন এই যে ভূতাপজনিত শক্তি, যেটা জিওথার্মাল এনার্জি, ঠিক আছে, পৃথিবীর মানে ভূতাপজনিত যে শক্তিটা, সেটাই হচ্ছে, এই শক্তিটা সূর্য থেকে আসে না। আচ্ছা, কোন বিজ্ঞানীর নাম থেকে কোনো বিজ্ঞানীর নাম থেকে পাওয়া একটি মৌলের নাম বলো? অনেক নাম আছে, যেমন বিজ্ঞানী আইনস্টাইন এর নাম অনুযায়ী যে মৌলটি, তার নাম হচ্ছে আইনস্টানিয়াম, যার সংকেত হচ্ছে ES, মনে রাখবে। বইতে আরও আছে, তোমরা দেখবে, প্র্যাকটিস করলে পারবে। নেক্সট আসছি যে 3 নম্বর, দাগ নম্বর 3, যোজ্যতা কাকে বলে, মূলক কাকে বলে? যোজ্যতা কাকে বলে আমি আগের ইয়েতে বলেছিলাম, তো আরেকবার বলে দিচ্ছি যে কোনো একটি মৌল অন্য কোনো মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। তো আগের ভিডিওটা একটু দেখো, সেটাই বলে দিয়েছিলাম, সেটা করবে। আচ্ছা, এর সাথে আছে মূলক কাকে বলে? মূলক কাকে বলে? মূলক বলেছিলাম, আবার বলে দিচ্ছি। মূলক হচ্ছে যে একই মৌলের ভিন্ন ভিন্ন একই মৌলের একাধিক পরমাণু, বা একই মৌলের একাধিক পরমাণু, বা ভিন্ন ভিন্ন মৌলের একটি বা একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে বা জোটবদ্ধ অবস্থায় থেকে যদি সেটি আয়নের মতো আচরণ করে, আয়নের মতো আচরণ মানে আধানগ্রস্ত হয়, হয় নেগেটিভ অথবা পজিটিভ, তাহলে সেই জোটবদ্ধ পরমাণুপুঞ্জকে, একাধিক মৌল বা একই মৌলের পরমাণুপুঞ্জকে আমরা মূলক বলতে পারি। যেমন উদাহরণ হচ্ছে সালফেট মূলক, যেমন SO4-2। এখানে দেখো, সালফারের একটি পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণু, অর্থাৎ মোট 5টি পরমাণু জোটবদ্ধ অবস্থায় থেকে 2 একক নেগেটিভ আধান সৃষ্টি করেছে, সেই জন্য সালফেট SO4-2 এটা একটি মূলক। আরও অনেক মূলক আছে, NH4+, এটা হচ্ছে ধনাত্মক মূলক, অ্যামোনিয়াম। তারপরে হচ্ছে নাইট্রেট NO3-1, আরও অনেক আছে, তোমরা পড়বে, দেখবে সেগুলো। আচ্ছা, সোডিয়াম, পরবর্তী প্রশ্ন আসছে, সোডিয়াম ফসফেট যৌগের সংকেত কী? সোডিয়াম ফসফেট, সোডিয়ামের যোজ্যতা 1 আর ফসফেট মূলকের যোজ্যতা হচ্ছে 3। ফসফেটের সংকেত হচ্ছে PO4-3। তাহলে এদের সংকেত লেখার নিয়ম অনুযায়ী যদি আমরা সংকেতটা লিখি তাহলে হবে Na3PO4 সংকেত।
ইহার একটি অণুতে পরমাণু সংখ্যা কত? পরমাণু সংখ্যা এখানে হিসাব করে নাও। সোডিয়াম 3টি আর ফসফরাসের 1টি, অর্থাৎ 3 1 4, 3 আর 1 যোগ করলে 4, আর অক্সিজেন 4টি, তাহলে 4 4 8, টোটাল 8টি পরমাণু আছে। যদি এটা বলেই তো প্রশ্নটা যে দুটি সোডিয়াম ফসফেটের দুটি, জাস্ট একটু সোডিয়াম ফসফেটের দুটি অণুতে পরমাণু সংখ্যা কত, তখন কি হতো, এই যে 8 একটির জন্য বের করলাম, তার সাথে 2 গুণ করে দিতাম, তাহলে 8 × 2 সমান 16 হয়ে যেত। তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, পরীক্ষা অনেক সময় এই রকম থাকতেও পারে। আচ্ছা, 3.3 একটি বিনিময় বিক্রিয়া একটি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ দেয়। বিনিময় বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া আর একটি প্রতিস্থাপন বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া যেমন তোমরা এই যে যেমন NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস AgNO3 সিলভার নাইট্রেট সমান কি হয়, AgCl প্লাস NaNO3। এই বিক্রিয়াটি হবে একটি বিনিময় বিক্রিয়া। এখানে এই যে অ্যানায়ন বা অর্থাৎ ঋণাত্মক মূলকগুলো তাদের স্থান বিনিময় হয়েছে, এটা হচ্ছে একটি বিনিময় বিক্রিয়া। আচ্ছা, নেক্সট কি বলছে, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ হবে যেমন তুঁতের ইয়েতে, যেমন এই যে কপার সালফেট CuSO4 প্লাস Fe সমান Cu প্লাস FeSO4, এখানে কপার প্রতিস্থাপিত হয়েছে, তো এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো পড়বে। 3.4 চাকার গতি ব্যতীত একটি মিশ্র গতির উদাহরণ দাও। চাকার গতি ব্যতীত একটি মিশ্র গতির উদাহরণ যেমন বলা যেতে পারে সূর্যের চারিদিকে পৃথিবীর যে আবর্তন, সেখানে কি হয়, এখানে 2 ধরনের গতি আছে, একটি হচ্ছে বার্ষিক গতি আর একটি হচ্ছে আহ্নিক গতি। তো পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে বৃত্তপথে, তখন সেই গতিটা হচ্ছে কিন্তু একটা বক্ররৈখিক গতি, যেহেতু বৃত্তপথে ঘুরছে, বক্ররৈখিক গতি। এই গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং সে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, যাকে আমরা ঘূর্ণন গতি বলি, হ্যাঁ, যাকে আহ্নিক গতি বলা হচ্ছে। নিজের অক্ষের চারিদিকে ঘোরাটাকে ঘূর্ণন বলা হয়। তো যাই হোক, এখানে কিন্তু এই 2 ধরনের গতির মিশে আছে, মিশ্র গতি বলা যেতে পারে। সামগ্রিক পৃথিবীর সামগ্রিক গতিটাকে মিশ্র গতি এখানে বলা আছে। বস্তুর কিরূপ গতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সরণ অভিন্ন হয়। কোনো গতিশীল বস্তু যদি সরলরেখা বরাবর একটা নির্দিষ্ট দিকে গতিশীল থাকে, তাহলে ওই গতিশীল বস্তুর কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সরণ একই হয়। আচ্ছা, নেক্সট আসছি, শক্তি ও কার্য বলতে কী বোঝো। শক্তি ও কার্য, কার্য আমরা পড়েছি, কার্য হচ্ছে কোনো কার্য কাকে বলে। তো কার্য কাকে বলে না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগের অভিমুখে বস্তুটির সরণ ঘটে, তাহলে এই প্রযুক্ত বলের দ্বারা বলা হবে এখানে কৃতকার্য হয়েছে। ঠিক আছে, তো কাজের পরিমাপ আমরা বলেছিলাম যে কাজ সমান বল ইন্টু বলের অভিমুখে সরণ। আচ্ছা, এর সাথে কি বলেছে, শক্তি কাকে বলে। শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলি। ঠিক আছে, কাজ এবং শক্তি উভয়ের একক একই হয়। তো এগুলো আলোচনা করেছিলাম, ভিডিওগুলো দেখবে, একটু খেয়াল করবে। আচ্ছা, এবার আসছি 3.7 পাথরের চুনে জল দিলে কি ঘটবে। পাথরের চুনে জল দিলে কি ঘটবে। পাথরের চুন বলতে এখানে পোড়া চুনকে বলা হয়েছে CaO, তার সাথে জল যোগ করলে এটি জলটি গরম হয়ে উঠবে, টকবক করে ফুটতে থাকবে এবং পাথরের চুনটি কলিচুনে পরিণত হবে। রাসায়নিক বিক্রিয়াটি হবে CaO প্লাস H2O সমান CaOH2, অর্থাৎ কলিচুন সৃষ্টি হলো। রাসায়নিক বিক্রিয়াটিও লিখতে হবে। এরপর আছে 3.8 নাইট্রোজেন ও হাইড্রোজেন সংঘটিত বিক্রিয়াটি লেখো এবং তার সমতা বিধান করো। নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি হয়। N2 প্লাস H2 অ্যারোসাইন দিয়ে NH3 লিখবে। তো এখানে এবার এটাকে ব্যালেন্স করতে হবে। N2 কি বললাম, N2 প্লাস H2
সমান NH3, অ্যারোসেন NH3 আগে 2 বসিয়ে দাও, আর এদিকে হাইড্রোজেনের H2 আগে 3 বসিয়ে দিতে হবে। ঠিক আছে, দিলে ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া সৃষ্টি করেছে। তোমরা বইতেও দেখবে, এটা আছে বইতে, একটু পেজ উল্টে উল্টে দেখবে, বিক্রিয়াগুলো করা আছে ওখানে। আচ্ছা, এবার আছে 3.9, একটি নিস্তড়িত পরমাণু থেকে অ্যানায়ন সৃষ্টি করবে কীভাবে? একটা নিস্তড়িত পরমাণু থেকে, হ্যাঁ নিস্তড়িত পরমাণু, যেমন ধরে নিই একটা উদাহরণ, যেমন ক্লোরিনের পরমাণু মানেই তো নিস্তড়িত, ক্লোরিন পরমাণু একটা নিস্তড়িত, তাকে আমি অ্যানায়নে পরিণত করব। তাহলে এর সাথে জাস্ট একটি ইলেকট্রন যদি যোগ করে দিই, ইলেকট্রন একটি যোগ করে দিতে হবে, তাহলে এই পরমাণুর, মানে ইলেকট্রন যোগ করতে মানে এই পরমাণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন যোগ করাতে হবে, তাহলে ওই পরমাণুর মোট ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 17 + 1 সমান 18টি, কিন্তু প্রোটন সংখ্যা থেকে যাবে 17টি, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা একটি যে বেড়ে গেল, যার জন্য ওই পরমাণুতে 1 একক ঋণাত্মক আধান থেকে গেল, যার জন্য সেটি অ্যানায়নে পরিণত হলো। যেহেতু 1 একক ঋণাত্মক আধান থেকে গেল, সেই জন্য আমরা লিখি Cl-1, Cl-1, যেহেতু 1 একক ঋণাত্মক আধান এক্সট্রা মানে থেকে গেছে এখানে তুলনামূলকভাবে, তার মানে এইভাবে এটি অ্যানায়ন, এইভাবে অ্যানায়নটা সৃষ্টি হয়। তো তোমরা বইতে দেখবে, আমি বই বলে দিচ্ছি এগুলো করা হয়েছিল, তোমরা পেজ নাম্বার 88 দেখো, যে ক্লোরিন পরমাণু, প্রথমে সোডিয়াম পরমাণু দেওয়া আছে, তারপর ক্লোরিন পরমাণু দেওয়া আছে, সেই ওইটা একটু দেখলেই বুঝতে পারবে, আমি এটা আলোচনা করেছিলাম। আচ্ছা, নেক্সট আসছি, কার্বন পরমাণুতে মোট তড়িৎগ্রস্ত কণার সংখ্যা কটি? কার্বন পরমাণুতে ইলেকট্রন থাকে 6টি এবং প্রোটনও থাকে 6টি নিউক্লিয়াসের মধ্যে, তাহলে মোট তড়িৎগ্রস্ত কণা হলো 6 + 6 = 12। একটি নিউট্রনবিহীন পরমাণুর উদাহরণ দাও। হাইড্রোজেনের সাধারণ হাইড্রোজেন, যেটা হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। আচ্ছা, এবারে আসছি 4.1, ঊর্ধ্বস্থিরাঙ্ক কাকে বলে? ঊর্ধ্বস্থিরাঙ্ক, থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক হচ্ছে যে প্রমাণ বায়ুমণ্ডলে চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেই নির্দিষ্ট তাপমাত্রাকে থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক বলে। যেমন সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক হচ্ছে 100°C, আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক হচ্ছে 212°F। আচ্ছা, এখানে বলেছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্কের ব্যবধান কত? সেলসিয়াসের ক্ষেত্রে বললাম 100°C, আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক কত? 212°। তাহলে 212° ফারেনহাইট, তাহলে 212 - 100 সমান কত হচ্ছে ব্যবধান? 112, নাকি? অ্যান্সার হবে। আচ্ছা, 4.2, আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলন নিয়ম দুটি লেখো। আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলন হচ্ছে কি, যে কোনো সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে আপতিত হয় এবং আপতিত হয়ে পুনরায় যদি সেই প্রথম মাধ্যমে ফিরে আসে, কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, যেতে যেতে অন্য কোনো মাধ্যমে আপতিত হয়ে সে যদি পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে এই ঘটনাটাকে বলা হবে প্রতিফলন। তো এখানে প্রতিফলনের নিয়ম, তো এখানে প্রতিফলন কাকে বলবে পর পাশে ছোট করে ছবিটাও আঁকবে বইতে। দেখো, প্রতিফলনের ছবি দেওয়া আছে, ছবিটাও একটু এঁকে দিতে হবে তোমাদের। প্রতিফলন নিয়ম দুটি লেখো। প্রথম নিয়ম হচ্ছে কি, যে এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়, এটি একটি নিয়ম। আরেকটি নিয়ম হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি
আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তার মানে আমি এখানে কি বললাম, আপতিত রশ্মি কমা দেবে, প্রতিফলিত রশ্মি কমা, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, মানে যে তিনটি সরলরেখার কথা আমি বলেছি এখানে, ভালো করে খেয়াল করো, তিনটি সরলরেখার কথা বলেছি। এই যে তিনটি সরলরেখা সর্বদা একই সমতলে থাকে। ঠিক আছে, এই দুটো নিয়ম ভালো করে না লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে আসছি 4.3, বিচ্ছুরণ কাকে বলে। আচ্ছা, বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণ কাকে বলে, আমরা বিচ্ছুরণ, সাদা আলো যাকে আমরা যৌগিক আলো বলি, সূর্যের আলো হচ্ছে যৌগিক আলো, সাদা আলো, কারণ অনেকগুলি আলোর মিশ্রণ তো। এই সাদা আলোকে যদি আমরা প্রিজম বা প্রিজমের সমতুল্য কোনো প্রতিসারক তলে ফেলা হয়, তাহলে সেই সাদা আলোটি ভেঙে গিয়ে পৃথক পৃথক বর্ণে ভেঙে পৃথক পৃথক বর্ণ সৃষ্টি করে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। এখানে যেমন সূর্যের আলো ভেঙে 7টি বর্ণ সৃষ্টি করে, যাকে আমরা বেনিয়া সহকলা বলি, তোমরা জানো কী কী বর্ণ। আচ্ছা, প্রাকৃতিক বিচ্ছুরণের প্রান্তীয় বর্ণদ্বয় কী কী? প্রাকৃতিক বিচ্ছুরণ কোনটি? প্রাকৃতিক বিচ্ছুরণ হচ্ছে যে রামধনু, এটা হচ্ছে প্রাকৃতিক বিচ্ছুরণ। প্রান্তীয় বর্ণ মানে দুই প্রান্তে যে বর্ণ দুটি থাকে, লাল আর একদিকে থাকে, আরেক প্রান্তে থাকে বেগুনি। ঠিক আছে, লাল এবং বেগুনি। কোন বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেন। আচ্ছা, একটি চৌম্বক পদার্থকে উল্লম্বভাবে মাটির তলায় পুঁতে রাখলে ইহাতে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয় কেন? কারণ পৃথিবী হচ্ছে নিজেই একটি চুম্বক, যার জন্য আমরা বলেছিলাম যে কোনো চুম্বকের যদি কোনো একটি পদার্থ চুম্বক হয়, তাহলে সেই চুম্বক থেকে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকবে। তো সেই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চৌম্বক বলরেখা বিস্তৃত থাকে। তো এখানেও তাই, পৃথিবীর যেহেতু একটা চুম্বক, তার উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, চুম্বকীয় উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। তো সেই চুম্বকীয় উত্তর মেরু থেকে বলরেখাগুলো সৃষ্টি হয়, চুম্বকের দক্ষিণ মেরুতে বলরেখাগুলো শেষ হয়, প্রবেশ করে। তো যখনই এই বলরেখাগুলো যায়, তখনই তার মাঝখানে যদি কোনো চৌম্বক পদার্থ থাকে, তাহলে সেই চৌম্বক পদার্থের ভেতর দিয়েও বলরেখাগুলো যাবে, প্রবেশ করে নির্গত হয়ে যাবে, এক প্রান্তে প্রবেশ করে অন্য প্রান্তে নির্গত হবে। তো এইটার জন্য কি হয়, এই বলরেখাগুলো নির্গত হয় বলে চৌম্বক পদার্থটির চৌম্বক আবেশের জন্য চুম্বকে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাই চৌম্বক পদার্থটি এই যে মাটিতে পুঁতে রাখলে তাই চুম্বকের সৃষ্টি হয়। এটা একটা সাধারণ একটা উদাহরণ দিয়েও বোঝা যেত। এমনি একটা যদি আমি একটা চুম্বক রাখি, এখানে একটা দণ্ডচুম্বক রেখে দিলাম, তার পাশে একটি লোহাকে একটু দূরে মোটামুটি একটু দূরে, যাতে করে আকর্ষণ করে ও কাছে না নিয়ে নেয়, এইরকম একটা জায়গায় যদি রেখে দিই, তাহলেও দেখব যে এই চৌম্বক পদার্থটি অর্থাৎ লোহাটি কিছুদিন পর সেটিও নিজের থেকেও কিছুটা হলেও চৌম্বক ধর্ম পেয়েছে। সেম এটার মতোই, আমি কিন্তু তার সাথে যোগ করিনি, কিছুটা দূরে রেখেছি। সেই একইভাবে এখান থেকে সেই বলরেখাগুলো যাওয়ার সময় ওই চৌম্বক পদার্থ অর্থাৎ লোহাটির ভিতর দিয়ে বলরেখাগুলো নির্গত হবে, যার ফলে সেই চৌম্বক আবেশের দরুন কিছুটা চৌম্বক ধর্ম লাভ করবে। আচ্ছা, এবার হচ্ছে ভূচৌম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু একটি চিত্রের সাহায্যে নিদর্শন করো। আচ্ছা, তোমরা এটা একটু বইতে দেখে নেবে, আমি বইতে বলে দিচ্ছি। আচ্ছা, বইতে তোমরা দেখো 46 পেজ নাম্বার, সেখানে দেখে নেবে একটু, এই ছবিটা প্র্যাকটিস করবে। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে পৃথিবীর যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তোমরা জানো পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু কোনটি জানো? তো পৃথিবীর উত্তর মেরু আসলে পৃথিবী চুম্বকের দক্ষিণ মেরু, এবং পৃথিবীর দক্ষিণ মেরু পৃথিবী চুম্বকের উত্তর মেরু, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট কি আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
যন্ত্রটি চিত্র তড়িৎ প্রবাহে তাপীয় ফল, তো তাপীয় ফলের সাহায্যে আমরা হিটার জ্বালাই, বাল্ব জ্বলে, তারপরে এখানে তোমাদের কি হয় আরও, বাল্ব জ্বলে, আরও কি বললাম যে বৈদ্যুতিক ইস্ত্রিগুলো, তো সেইগুলো একটা ব্যবহারই, এইগুলোর সাহায্যে আমরা করি। এইগুলো তড়িৎ প্রবাহে তাপীয় ফলের কাজে লাগিয়ে যন্ত্রগুলো ব্যবহার করা হয়। যন্ত্রটির চিত্র তোমরা আঁকবে, বইতে ছবি আছে, দেখবে। আচ্ছা 4.6, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি প্রকাশ করো। নিউটনের প্রযুক্ত বলের সমীকরণ হচ্ছে প্রযুক্ত বল সমান ভর গুণিতক ত্বরণ, এইটি হচ্ছে সমীকরণ। এফ পি ইকলস টু এম এফ বলা যেতে পারে, যে যেটাকে যেভাবে করে। বলকে আমরা অনেক সময় এফ দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এফ, ফোর্স, আর ভরকে আমরা মাস এম দিয়ে প্রকাশ করি, আর ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে এফ ইকলস টু আমরা লিখতে পারি এম এ, স্মল এটা। আচ্ছা, এখান থেকে নিউটনের সংজ্ঞা লিখব। তাহলে এফ ইকলস টু এম এ, এখান থেকে নিউটনের সংজ্ঞা লিখতে হবে। তাহলে এখানে নিউটনের সংজ্ঞায় কী লিখব, যে 1 নিউটন কাকে বলে সংজ্ঞা চাইছে। তো তোমরা লিখবে এখানে যে 1 কেজি ভরের কোনো বস্তুকে মসৃণ তলে রেখে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। আচ্ছা, ভর সংখ্যা, নেক্সট প্রশ্ন, এবং পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক লেখো। ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ইহাদের মধ্যে পার্থক্য কী? ভর সংখ্যা বলতে কোনো পরমাণুর ভর সংখ্যার সাহায্যে কোনো পরমাণুর ভর সম্পর্কে বা মোটামুটি একটু আইডিয়া পাওয়া যেতে পারে, ভর সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া যায়। পারমাণবিক সংখ্যার সাহায্যে কোনো পরমাণুর মধ্যে যে তার পারমাণবিক সংখ্যাকে কোনো পরমাণুর স্বকীয়তা বা স্বকীয় ধর্ম বলা হয় পারমাণবিক সংখ্যাকে। এর সাহায্যে কোনো পরমাণুতে মোট কটি ইলেকট্রন বা কটি প্রোটন আছে সেটা বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা, হিলিয়াম পরমাণুর চিত্র অঙ্কন করো। হিলিয়াম পরমাণুর চিত্র তোমাদের বইতে আছে, আমি একটু বলে দিচ্ছি, করেছিলাম। আচ্ছা, তোমরা পেজ নাম্বার 86, এখানে হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়াম দেওয়া আছে, সেই হিলিয়ামটা তোমরা দেখে নেবে, পেজ নাম্বার 86 বলে দিলাম। আচ্ছা, নেক্সট আছে কি, প্রত্যক্ষ সংযোগ বলতে কি বোঝো? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া মানে যেমন কয়েকটি উদাহরণ দিই, যেমন হাইড্রোজেন H2 প্লাস O2 সমান জল, H2 প্লাস O2 সমান H2O। এই যে বিক্রিয়াটি, এখানে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেনও একটি মৌলিক পদার্থ, মৌলিক অণু, তারা পরস্পর সরাসরি যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ সৃষ্টি করেছে বা যৌগিক অণু সৃষ্টি করেছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেখানে যে বিক্রিয়াতে মৌলিক পদার্থগুলি সরাসরি যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেই বিক্রিয়াগুলো বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আরও অনেক বিক্রিয়া আছে, যেমন N2 প্লাস H2 সমান NH3, এই যে বিক্রিয়াগুলো, এগুলো সব প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যা সমীকরণের সমতা বিধান করো 4.9, এটা হবে এই যে 2PbNO3 হোল 2, এটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, 2PbNO3 হোল 2 সমান 2PbU প্লাস 4NO2 প্লাস O2 হবে। প্র্যাকটিস করবে। আচ্ছা, সূর্যালোকের প্রভাবে সংঘটিত একটি বিক্রিয়া উদাহরণ দাও। সূর্যালোকের প্রভাবে সংঘটিত একটি বিক্রিয়া, এই যে সিলভার ব্রোমাইড, AgBrকে যদি আমরা সূর্যালোকের উপস্থিতিতে রেখে দিই, সিলভার ব্রোমাইড খোলা সূর্যালোকে যদি আমরা রেখে দিই, তাহলে সেটা ভেঙে গিয়ে সিলভার এবং ব্রোমিনে পরিণত হবে। তাহলে এই বিক্রিয়াটা তোমরা প্র্যাকটিস করবে। 2AgBr অ্যারো সাইন দিয়ে সূর্যালোক লিখবে, সমান 2Ag
প্লাস Br2। এই যে বিক্রিয়াটি, এটি হচ্ছে একটা সূর্যালোকের প্রভাবে সংঘটিত বিক্রিয়া। এটি কিন্তু একটি বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। তাছাড়া আরও অনেক উদাহরণ আছে, যেমন আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ যে সবুজ উদ্ভিদ কী করে, সবুজ উদ্ভিদ খাদ্য সৃষ্টি করে, সেখানে যে বিক্রিয়াটি ঘটে সেটাও সূর্যালোকের উপস্থিতি ঘটে। তো সেই বিক্রিয়াটা একটু বড় আছে, তোমরা যদি পারো তো মনে রাখবে, আমি বলে দিচ্ছি। সেখানে কি হয়, পরিবেশ থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড এবং মূলরমের সাহায্যে জল নিয়ে সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া করে কী করে, অক্সিজেন এবং গ্লুকোজ সৃষ্টি করে। তো তোমরা সেই বিক্রিয়াটি লিখে রাখতে পারো, আমি বলছি, লেখো 6CO2, 6 লিখবে CO2 মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12H2O, ঠিক আছে, 12H2O সমান C6H12O6 মানে এটা হচ্ছে গ্লুকোজ, প্লাস 6O2 মানে 6 অণু অক্সিজেন সৃষ্টি করছে প্লাস 6H2O, ঠিক আছে। তো এই বিক্রিয়াটি তোমরা প্র্যাকটিস করতে পারো। তাহলে আরেকবার বলে দিচ্ছি, 6CO2 প্লাস 12H2O সমান C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, প্লাস 6O2 প্লাস 6H2O, যেটা খুশি মনে রাখতে পারো। তো এখানে এই যে সমান চিহ্ন লিখলাম, সেই সমান চিহ্নের নিচে একটু সূর্যালোক কথাটা লিখে দিলে ভালো হয়। এরপর আসছি আয়ন কাকে বলে। আয়ন কাকে বলে, আধানগ্রস্ত পরমাণুকেই আয়ন বলে। যেমন Na প্লাস, Ca2 প্লাস ইত্যাদি, Cl মাইনাস, এগুলো সব একটা আয়ন। কেন্দ্রক বলতে কী বোঝো, কেন্দ্রক মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে, পরমাণুর প্রোটন এবং নিউট্রনগুলি পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে জোটবদ্ধ অবস্থায় থাকে। সেই অতি ক্ষুদ্র জোটবদ্ধ যে স্থানটি, খুব ঘন বা খুব ঘনত্বযুক্ত স্থানটি কে বলা হয় কেন্দ্রক। পরমাণু এবং আয়নের মধ্যে একটি পার্থক্য লেখো। পরমাণু হচ্ছে নিস্তড়িত, আয়ন হচ্ছে আধানগ্রস্ত, হয় ধনাত্মক অথবা ঋণাত্মক, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন সেটটি আলোচনা শেষ করলাম, তোমরা দেখবে, প্র্যাকটিস করবে। এই পর্যন্ত।